নমস্কার, আজকাল .in-এর পডকাস্টে আপনাদের স্বাগত। এই এক বচন বহু বচন পডকাস্টে এর আগে আপনারা নানা ক্ষেত্রের অতিথিদের দেখেছেন। এবার আমাদের যিনি অতিথি, তাকে ঘিরে আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক আর স্টেট মেডিকেল সার্ভিস সেন্টারের স্টেট সেক্রেটারি বিপ্লব চন্দ। বিপ্লব বাবুকে স্বাগত জানাই। নমস্কার। আজকের আলোচনা স্বাভাবিকভাবে একজন মেডিকেল পার্সন, যেটা আপনি বলছিলেন, একজন মেডিকেল পার্সনের সাক্ষাৎকার সবসময় স্বাস্থ্য এবং ওষুধ এবং এই জীবন কেন্দ্রিকই হয়। সারাদিন এই পুরো বিষয়টার মধ্যেই আপনি থাকেন। তো আমি যেটা প্রথমে জানতে চাইব, যে একদম সাধারণ স্তরে, সাধারণ মানুষের স্তরে চিকিৎসা এবং ওষুধ এই সম্পর্কে যে সচেতনতা যেরকমভাবে থাকা দরকার, আপনি একজন চিকিৎসক হিসেবে যখন রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের সঙ্গে কথা বলেন, কি মনে হয় তাদের ক্ষেত্রে কি এটা যথেষ্ট পরিমাণে আছে, বা এখনো রোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে আপনার কি মনে হয় যে এই বিষয়টা তো ভ্যারি করে। আমি কোন পপুলেশনের ট্রিটমেন্ট করছি, কোন জায়গায় বসে ডাক্তারিটা করছি, কারা আমার পেশেন্ট। আমি যেমন ক্যালকাটা হার্ট ক্লিনিক নামক যে হসপিটাল, সল্টলেকে প্র্যাকটিস করি, এখানকার ডাক্তার, ফলে সল্টলেক কেন্দ্রিক পেশেন্ট থাকে আমার কাছে। এখানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পেশেন্টরাও আসে। আবার যেহেতু আমি যে হাসপাতালে কাজ করি এটা একটা সোসাইটি হসপিটাল, ফলে এখানে একদম গরিব মানুষ, রিক্সাওয়ালা, ফুটপাতে হকার, পরিচারিকা, এই ধরনের মানুষও আসেন। আর আমি এই হাসপাতালে কাজটা করি এই জায়গা থেকেই যে এর একটা সোশ্যাল আউটলুক আছে। ফলে আমি যেমন একদিন বিনা পয়সাতে পেশেন্ট দেখি, এটা বড় কথা নয়, কিন্তু দেখি এই কারণে যাতে সব ধরনের মানুষ আমার কাছে আসতে পারে। ফলে অবশ্যই পড়াশোনা জানা, একটু আলোকপ্রাপ্ত যারা, তারা একটা অসুখ সম্পর্কে বা একটা অসুখের চিকিৎসা সম্পর্কে যতটা তাদের ধারণা থাকে, স্বাভাবিকভাবে একটা গরিব মানুষ বিভিন্ন জেলা থেকে আসেন, অসহায় অবস্থায় এদিক ওদিক ঘুরে আমাদের হাসপাতালে আসেন, এই হাসপাতালটাকে ভালোবেসে ভরসা রেখে আসেন। ফলে সেই মানুষদের সবাইকার যে একটা রোগ সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, স্বচ্ছ ধারণা আছে, তা নেই। কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশান আছে। আমরা অনেক সময় শহরের, কলকাতা শহরের, সল্টলেকের তথাকথিত শিক্ষিত কলেজের অধ্যাপক বা আইএস অফিসার বা অমুক কর্পোরেটের বস, তারা যখন পেশেন্ট হয়ে আসে, তাদের হয়তো অনেক ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে পারে, কিন্তু চিকিৎসা নিয়ে, অসুখ নিয়ে, ওষুধ নিয়ে তাদের একটা আনডিউ একটা কৌতূহল থাকে। ওই গুগল দেখে সেখান থেকে একটা ইন্টারপ্রেট করা এবং সেখান থেকে ট্রিটমেন্ট অনেকটা নিজেরাই ফর্মুলেট করবার চেষ্টা করা, এইটা কিন্তু কোনো কার্যকরী ব্যাপার হয়ে দাঁড়ায় না। বরঞ্চ এগুলো আমি দেখেছি আরও বিভ্রাট ঘটায়। আমি ফলে এদেরকে বলিও যে দেখুন, আপনি যদি একটা ব্রিজের ইঞ্জিনিয়ার হন, আমার যেমন কোনো জানার কোনো স্পর্ধাই নেই যে কটা নাট বল্টু লাগে আর কিভাবে সেটা টাইট দিতে হয়। ফলে আপনার দিক থেকেও এই ওষুধটা ঠিক কিভাবে কাজ করে, এর মেকানিজম অ্যাকশান কী, এত কিছু না জানলেও চলবে, মূল বিষয়টা জানলেই হবে। ফলে এটা কিন্তু এই ধরনের মানুষের ক্ষেত্রে, আবার নিশ্চয়ই এটা সবাই নয়, একদমই তা নয়, এটা একটা অংশের মধ্যে। আবার বোঝালে বোঝেনও তারা অনেকে। আরেকটা হচ্ছে যারা একদম সাধারণ পরিবার থেকে খুবই গরিব মানুষ, অসহায় অবস্থায় চিকিৎসা করাতে এসছেন, তাদের মধ্যে একটা অসম্ভব রকমের একটা ভরসার জায়গা যে এই হাসপাতালে এসছেন, ক্যালকাটা হার্ট ক্লিনিকে এসছেন, এখানে ডাক্তারবাবুরা যা বলবেন বা যা করবেন একদম ঠিক করবেন, ফর দি বেস্ট ইন্টারেস্ট অফ দি পেশেন্ট তারা করবেন। এটা নিয়ে অত বেশি আমাদের মাথা ঘামানোর দরকার নেই। ফলে চিকিৎসাটা ওনারা ভালো বোঝেন, চিকিৎসা ওনারাই করবেন। আমাদের কিছু কেমন আছেন, ভালো আছেন কিনা, আমার রোগী ভালো হবেন কিনা, এই প্রশ্নটা স্বাভাবিক, কদিন সময় লাগবে, এই ধরনের প্রশ্ন করেন, তখন তারা বুঝতে পারে। এই যে বিষয়টা আপনি তুললেন, সেই বিষয়ের সূত্রেই পরের প্রশ্নটা করি, যে এই যে ইন্টারনেট মাধ্যম, গুগল, এতে তো নানাবিধ রেমিডিজ, নানা রকম কিছু সেখানে থাকে। এবং যেটা হয়েছিল যে কোভিডের সময়টা এবং কোভিডের তৎপরবর্তী সময় 2013-14 পর থেকে ইন্টারনেটের ইউজেজটা অনেকটা বেড়েছে।
সব মিলিয়ে মানুষের ঘরে হাতের কাছে পৌঁছে গেছে। প্রত্যেক দিন তারা নানা রকম রোগের নানা রকম কথা পড়ছেন, জানছেন। সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে হয়তো মেডিকেল সায়েন্স যোজন দূরত্বে দাঁড়িয়ে আছে, হয়তো সম্পূর্ণ উল্টো জিনিস ঘটে সেটা যেখানে রয়েছে। সাধারণ মানুষকে কি বলবেন, মানে তারা কি করবেন, মানে কোনটা ফলো করবেন, কিভাবে ফলো করবেন? কিছু জিনিস কি গুগলের পরামর্শ নেওয়া উচিত না উচিত না, মানে কি করা উচিত তাদের? তারা তো বিভ্রান্ত। না, বিষয়টা হচ্ছে একদম তো কোনোটা অ্যাবসলিউট হয় না। চিকিৎসার দুটো বিষয় আছে। একটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন, যেটা হচ্ছে রোগ প্রতিরোধ করার ব্যাপার, আর একটা হচ্ছে কিউরেটিভ, অসুখ হলে তার চিকিৎসা। এই যে প্রিভেন্টিভ মেডিসিন, অর্থাৎ রোগ হওয়ার আগে, অসুখ হওয়ার আগে প্রতিকার, এটাই কিন্তু যে কোনো একটা উন্নত দেশে, যে কোনো একটা সভ্য দেশে সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। কারণ রোগ হলো, তার ক্ষতি হয়ে গেল, তারপর চিকিৎসা হলো, সব দিক থেকে ক্ষতি। এই প্রতিরোধমূলক যে চিকিৎসা, অর্থাৎ প্রিভেন্টিভ মেডিসিনটা আমাদের মতো দেশে খুবই অবহেলিত, খুবই অবহেলিত। শুধু আমাদের মতো দেশ নয়, কোভিডে আমরা দেখেছি তথাকথিত উন্নত দেশগুলো, মানে ইউরোপের দেশে, ইউরোপ আমেরিকাতেও দেখা গেছে যে প্রিভেন্টিভ মেডিসিন নেগলেক্টেড, কারণ এখান থেকে ব্যবসা কম হয়, ফলে প্রিভেন্টিভ মেডিসিন হচ্ছে নেগলেক্টেড। এই প্রিভেন্টিভ মেডিসিন অর্থাৎ কমিউনিটি লেভেলে মানুষকে বিভিন্ন রোগ সম্পর্কে অ্যাওয়ার করা, তার শরীর সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে, কি খাবেন, কি পরবেন, কিভাবে চলবেন, এটা সম্পর্কে অ্যাওয়ার করার জন্য কিন্তু বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন ব্লকে হেলথ ডিপার্টমেন্ট কাজ করার কথা। কিন্তু দেখা গেছে খুব দুর্ভাগ্যজনক, এই গ্রাসরুট লেভেলে যে প্রিভেন্টিভ মেডিসিন, সে সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করা, ভ্যাকসিন দেওয়া, স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা, এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের দেশে অবহেলিত হওয়ার ফলে মানুষ অসহায় হয়ে হাতের কাছে একটু মোবাইলে পাচ্ছি, সস্তায় পাচ্ছি, ইজি অ্যাক্সেস পাচ্ছি, দেখে নি কী করতে হবে। কিন্তু এটা কোনো সলিউশন না, বরঞ্চ এতে আরও মিসগাইডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যেটা চিকিৎসক হিসাবে বা সাধারণ মানুষের কাছে আমি অ্যাপিল করব, যে যাতে প্রিভেন্টিভ কেয়ার অফ মেডিসিন, প্রিভেন্টিভ হেলথটা যাতে উন্নত হয়, তার জন্য আমাদের দাবি রাখা দরকার। যে কেন আমার প্রাইমারি হেলথ সেন্টারটা ভালো হবে না, কেন আমার ভ্যাকসিনেশন ভালো হবে না, কেন ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ ভালো করে হবে না, কেন অপুষ্টি যে একটা বিভিন্ন রোগের কারণ, সেই অপুষ্টি থেকে মানুষকে দূরে রাখা যাবে না, কেন প্রসূতি মা কেন অপুষ্টির শিকার হয়ে সে একটা অপুষ্ট সন্তানের জন্ম দেবে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের রাখতে হবে। সায়েন্স যে জায়গায় এগিয়েছে, সেখানে ম্যালেরিয়া, ডেঙ্গু, অপুষ্টি, অ্যানিমিয়া, এগুলো তো দূর করাটা কোনো ব্যাপারই না। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রোচ, দৃষ্টিভঙ্গি, যে আমি এই বিষয়গুলো অ্যাড্রেস করব কিনা, আমি মানুষকে এগুলোর থেকে মুক্ত করব কিনা, এর জন্য খরচা করব কিনা, নাকি আমি এই টাকাগুলোকে আরও খারাপ খাতে খরচা করব। এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। দৃষ্টিভঙ্গির প্রশ্ন একদিক থেকে যেমন আপনি বললেন, সত্যি এটা ঠিক কথা। আমাদের সমাজে এমন সচেতনতার কারণে এমন ঘটনা ঘটে, যে ঘটনাগুলোকে হয়তো ঘটার কথা নয়, যে ঘটনাগুলো হয়তো একটা সভ্য দেশে ঘটে। আমি আরেকটা জিনিস জানতে চাইবো, যে আমার অনেক কয়েকজন পরিচিত যারা বিদেশে থাকেন, অন্য দেশে থাকেন, ওনারা বলেন যে ওখানে ডাক্তারের কোনো প্রাইভেট চেম্বার ওরকম নেই, সবই হাসপাতাল নির্ভর। ইমার্জেন্সিতে হাসপাতালে যাও, বা অনেকেই বলেন যে বিদেশে সন্তান সম্ভবা হয়েছেন, সন্তানের জন্ম দিয়েছেন, তারা সিজারিয়ান, ওখানে ডাক্তাররা খুব একটা ইয়ে করেন না। হ্যাঁ, এবং এই যে ধরনের ওষুধ দোকান থেকে আমরা টপাটপ কিনে খেয়ে নিই এখানে, সেই ধরনের ওষুধ কেনার ক্ষেত্রেও ওখানে একটা বিধিনিষেধ আছে। এই ডিসপ্যারিটিটা কেন, এইটা কেন হয়? এটার তো একটা হিস্ট্রি আছে। প্রথম কথা হচ্ছে যে বিশ্বে যেগুলো উন্নত দেশ, সেই দেশগুলোতে চিকিৎসা ব্যবস্থাটা একসময়, মানে 70s আগে এক ধরনের ছিল। আমরা দেখেছি যে একসময় পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন, যখন এটা একটা ইউনাইটেড সোভিয়েত ছিল, সেই সময় চিকিৎসা ছিল খুবই উন্নত। সেখানে প্রিভেন্টিভ কেয়ার থেকে শুরু করে কিউরেটিভ মেডিসিন থেকে শুরু করে এতটাই উন্নত ছিল এবং সার্বজনীন ছিল, সবাইকার জন্য ছিল চিকিৎসা। সেখানে কারোর টাকা আছে চিকিৎসা পাবে, কারোর নেই, এটা ছিল না। ফলে এই যে সোশ্যালাইজড মেডিসিনটাও কারোর ব্যক্তিগত কেনার ব্যাপার নয়, যার প্রয়োজন, তার যতটা প্রয়োজন সে ততটাই অ্যাফোর্ড নিতে পারবে, এবং সেটা স্টেট থেকেই
সেটা প্রোভাইড করা হবে। এখন এই যে কনসেপ্টটা, এটা সারা বিশ্বে যারা সাধারণ মানুষ তাদের মধ্যে একটা নাড়া দিয়েছিল যে কি করে সম্ভব যে একটা দেশ সে এইরকমভাবে করতে পারছে, কিন্তু অন্যান্য দেশগুলো তখনও কিন্তু ইউরোপের দেশগুলো এরকম ছিল না। ফলে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ইংল্যান্ড, ওরা কিন্তু এটা তখন ওদের দেশেও মানুষের মধ্যে একটা দাবি আসে যে কেন মেডিসিনটা সোশ্যালাইজড হবে না, কেন চিকিৎসা সবাইকার জন্য সার্বজনীন হবে না, কেন এটা ব্যক্তিগত স্তরে থাকবে। তখন থেকে কিন্তু মূলত এই চিকিৎসাটা, যেটা ন্যাশনালাইজড ট্রিটমেন্ট, এটা কিন্তু মূলত এটা ইংল্যান্ডে বা কানাডাতে এসব দেশে আছে। ফলে সেখানে যার যেমন প্রয়োজন, একটা যদি ছোট দোকানদার, তারও যদি দেখা যায় যে খুব উন্নত একটা চিকিৎসালয়, যে অসুস্থ হয়ে পড়েছে, তাকে হেলিকপ্টার করে, এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে আরও কোনো বড় হসপিটালে, তার কি টাকা আছে, সে টাকা দিতে পারবে কি না, এটা ডাজন্ট ম্যাটার, এটা তার কোনো ব্যাপারই না। এবং কোনো একটা জায়গায় কারোর একটা ট্রিটমেন্ট করতে হবে, একটা ইনভেস্টিগেশন করতে হবে, আমি বিরাট একটা অফিসার, আমারটা আগে আমি পেয়ে যাব, এটা ব্যাপারই না। দেখা যাবে যে একজন খুব সাধারণ মানুষ, হ্যাঁ, সে হয়তো একটা ডেলি ওয়েজ আর্নার বা এই ধরনের মানুষ, সেও কিন্তু একই রকমের সুযোগ সুবিধা পায়। কিন্তু এটা আবার সব জায়গাতে একই রকম না। আমেরিকাতে কিন্তু এরকম না। আমেরিকাতে কিন্তু আমি যতদূর জানি পুরোটাই ইন্স্যুরেন্স বেসড চিকিৎসা। ফলে টাকা দিতে হবে, হ্যালো করি মাখো তেল, টাকা দিলে তবে চিকিৎসা পাবে। ইন্স্যুরেন্সের যদি কভারেজ না থাকে তাহলে তুমি মরে গেলেও চিকিৎসা পাবে না। এটাই কিন্তু একটা চল ওখানে আছে, যেটা অত্যন্ত মারাত্মক। এবং এই টাকা দিয়ে চিকিৎসা, ইন্স্যুরেন্স বেসড চিকিৎসা ট্রিটমেন্ট, এটা কিন্তু আমাদের দেশেও চালু হয়ে গেছে। এবং এটা এতটাই পপুলারাইজ করার চেষ্টা করছে সরকারগুলো, সে যেই থাকুক, সেটা নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না। এতে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষের চিকিৎসা ক্ষতিগ্রস্ত হবে। ইন্স্যুরেন্স বেসড চিকিৎসা কিন্তু সলিউশন না। সলিউশন হচ্ছে যে স্টেট চিকিৎসাটাই দায়িত্ব নেবে। কারণ স্টেটের তো আমরা প্রত্যেকটা মানুষ, একজন ভিখারি বা ভিখারিনীও ট্যাক্স দেয়, সবাই ট্যাক্স দিই আমরা, ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স। ফলে প্রত্যেকেরই যে কন্ট্রিবিউশন, সেই দিয়ে যে বাজেট তৈরি হয়, সেই বাজেটের একটা ভালো অংশ যদি হেলথে খরচ হয়, তাহলে কেন হবে না? তাহলে তো চিকিৎসা সবাইকার হওয়া উচিত। এই সবের মধ্যেও আমরা আছি এবং আমাদের এইভাবে বেশ কিছুটা সার্ভাইভও করতে হয়। এই পুরো পরিস্থিতির মধ্যেই আমাদের সার্ভাইভ করতে হয়। তো আমি আপনাকে খুব একজন চিকিৎসকের সঙ্গে কথা বলবো, এই কথাটা বন্ধু বান্ধব বা আশেপাশের মানুষজন জানার পর তাদের মনে নানা রকম প্রশ্ন আছে। ডাক্তারবাবুকে এইটা জিজ্ঞেস করিস তো, ওইটা জিজ্ঞেস করিস তো, এরকম নানা রকম কিউরিওসিটি থাকে। সব প্রশ্ন করা যায় না। তো তার মধ্যে থেকে আমি জিজ্ঞেস করছি যে, ধরুন একটা টেন্ডেন্সি আছে, মানে বাঙালিদের মধ্যেই হয়তো একটু বেশি টেন্ডেন্সিটা আছে, যে ডাইজেশনের সমস্যা, পেটের সমস্যা, হ্যাঁ, সেটা এবং সেইটা ক্রনিক। কিছু কিছু ক্ষেত্রে তারা নিজেরাই মনে করলো ক্রনিক, এবং সেই ক্রনিক মনে করে তারা এক ধরনের ওষুধ দীর্ঘদিন ধরে খেতে থাকে। কিছুটা বিজ্ঞাপন, সে বিজ্ঞাপনের উপর নির্ভর করে, কিছুটা এদিক ওদিক থেকে শুনে, নন মেডিকেল পার্সনের অ্যাডভাইস শুনে। তো এই যে ওষুধ খাওয়ার অভ্যাস, সেটা হতে পারে, মানে খুব সাধারণ ব্যাধির কথা বলছি, হতে পারে সেটা গা হাত পায়ে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, সামান্য জ্বর জারি, সর্দি কাশি, হাঁচি কাশি ইত্যাদি হোক, বা পেটের অসুখ হোক। এই যে ওষুধগুলো, যেগুলো বহুল ব্যবহৃত, দোকানে 5 টাকা দিলে একটা ওষুধ পাওয়া যায় এবং সেই ওষুধটা খেয়ে ফেলা যায়, এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা কতটা ক্ষতি করছে আমার? প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমাদের দেশে ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রবলেম, সেই সমস্যাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওষুধ না খেয়েও, যেটা কমন প্রবলেম, নিশ্চয়ই এগুলো অনেক কমপ্লিকেটেড প্রবলেমও আছে এই সিস্টেমে, সেগুলোর জন্য অবশ্যই মেডিসিন লাগে, ইন্টারভেনশন লাগে। কিন্তু কমন যে প্রবলেম, এই যে গ্যাস হয়ে যাওয়া, এই অম্বল হয়ে যাওয়া, এই পেট ভার ভার লাগছে, পেটটা ফুলে যাচ্ছে যেন খেলেই, যেটা নন স্পেসিফিক কিছু সিমটম থাকে, সেগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খুব ওষুধের প্রয়োজন হয় না। মূলত হচ্ছে এগুলোর জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে বলা হয় লাইফস্টাইল মডিফিকেশান। অর্থাৎ আজকের যে মডার্ন লাইফে মানুষের প্রচণ্ড ব্যস্ততা, স্ট্রেস, টেনশান, রাত্রিরে কম ঘুমানো, গভীর রাতে ঘুমোতে যাওয়া, চা, কফি, সিগারেট, ড্রিঙ্ক এগুলো বেশি করা,
তারপর হচ্ছে মোবাইল, সাংঘাতিক একদম। আমি এই প্রসঙ্গটা আলাদা একবার জিজ্ঞেস করবো। অনেক রাত পর্যন্ত মোবাইল ইউজেজ, ফলে এর ফলে আমাদের যে জিআই সিস্টেম, গ্যাস্ট্রিক সিস্টেম, হ্যাঁ, এই ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন খুব ওতপ্রোতভাবে যুক্ত। হ্যাঁ, ফলে কোনো কারণে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো বেশি থাকলে, যদি একটা ইনডিসিপ্লিন লাইফ থাকে, ঘুম কম হয়, সবগুলো কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওপরে একটা প্রভাব ফেলে। তার ফলে হজম না হওয়া, অ্যাসিডিটি হওয়া, রিফ্লাক্স হওয়া, এই সমস্ত প্রবলেমগুলো হয়। তাহলে তো আমাদের চিকিৎসা করা উচিত কারণটাকে। আমি শুধু সিমটমটাকে ট্রিট করে তো লাভ নেই, ফলে কারণটাকে। তাহলে আমাকে আমাদের যে কতগুলো ন্যাচারাল জিনিস, আমাদের একটা ভালো সুস্থ থাকার জন্য যা প্রয়োজন, রাত্রিরে একটু তাড়াতাড়ি শুতে যাওয়া, রাতের দিকে চা কফি এগুলো না খাওয়া, ডিনারটা তাড়াতাড়ি করে নেওয়া, ডিনারটা একটু হালকা করে করা, খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া, এই জিনিসগুলো যদি আমরা করি, এবং পরের সকালে একটু আর্লি ওঠা, উঠে একটু এক্সারসাইজ করা, জল একটু অ্যাডিকুয়েট খাওয়া, এবং ফাস্ট ফুড, বাইরের খাবার দাবার এগুলো যতটা সম্ভব কম, স্মোকিং, অ্যালকোহল এগুলোকে যতটা সম্ভব কাট ডাউন, পারলে বন্ধ করা, এই যে ব্যাপারগুলো, এবং রাত্রিতে ঘুমানোর টাইমটাকে একটা অ্যাডিকুয়েট, বলা হয় যে 7 আওয়ার্স স্লিপ ইজ ভেরি গুড, হ্যাঁ, 7 to 8 আওয়ার্স, মিনিমাম 6 আওয়ার্স। ফলে এটাকেও ঠিকমতো করা, দিনের বেলা ঘুমানো, অনেক সময় আমরা দুপুরবেলা খেয়ে একটু ঘুমিয়ে পড়ি, এটাও ব্যাড হ্যাবিট। এটার জন্য অনেক সময় বিভিন্ন রকমের অসুখ হয়, এই ডাইজেস্টিভ সিস্টেমে একটু সমস্যা হতে পারে। ফলে এগুলোকে অ্যাভয়েড করতে পারলে কিন্তু এই অসুখগুলোকে সারানো যায়, তাতে কিন্তু ওষুধ লাগে না। আর যদি এরপরে অসুবিধা হয়, তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওভার দি কাউন্টার মেডিসিন খাওয়া তো একদমই উচিত না। ফলে এটাকে তো অবশ্যই আমি বলবো অ্যাভয়েড করাই উচিত। আমাদের আমরা এই ট্রপিক্যাল এলাকায় যারা বাস করি, আমাদের এখানে সারা বছর নানা সময় অসময়ে বৃষ্টি বাদলা হয়, এবং বৃষ্টি বাদলা হওয়ার ফলে ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সমস্যা হয়। এবং যেহেতু এখন এখানে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের প্রচুর ব্যবহার, এসির প্রচুর ব্যবহার হয়েছে, তার ফলে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন ইত্যাদি প্রভৃতি হয়। এর ফলে এসির ব্যবহার, এই যে অত্যন্ত গরমের সময় যখন 40-42 ডিগ্রি টেম্পারেচার, আমাদের রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় একটা সার্টেন টেম্পারেচার এসিটা সেট করে ঘুমোতে চলে যাওয়া হলো, এবং সেই এসিটা সারা রাত চললো, সেই ঠান্ডায় সারা রাত থাকলো। পরের দিন সকালে যখন তিনি খাবার দাবার খেয়ে কর্মক্ষেত্রে বেরোচ্ছেন, তখন পুরো রোদের মধ্যে দিয়ে বেরোচ্ছেন, আবার তিনি এসিতে ঢুকছেন, আবার তিনি এসি থেকে বেরোচ্ছেন। এই যে জীবনটা, এই জীবনটার থেকে ওই যন্ত্রটার কোনো একটা খারাপ প্রভাব আছে বলে মনে হয় আপনার? এ তো আছেই, এ তো খুবই খারাপ প্রভাব আছে। এয়ার কন্ডিশন আমাদের মতো দেশে, প্রথম কথা, কতজন মানুষ আর অ্যাফোর্ড করতে পারে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা অ্যাফোর্ড কিছুটাও করতে পারে, আংশিক করতে পারে, তাদের ক্ষেত্রেও সমস্যা। কারণ ওই যেটা বললেন, সে হয়তো রাতটুকুনি বাড়িতে একটা এসি বসিয়েছে অনেক কষ্ট করে, এবং তাকে খুব হিসেব করে এসিটা চালাতে হয়, কারণ কত বিল আসবে। হ্যাঁ, এবার তাকে বেরিয়ে সকালবেলা বাইরে বেরোতে হচ্ছে, রোদে গরমে যাচ্ছে। কজন আর পারেন যে এসি ঘর, এসি গাড়ি, এসি অফিস? সম্ভব না। এটা হয়তো ভারতবর্ষে 5% হবে না, কিনা সন্দেহ আর কি। তো ফলে ওই যে টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা, এটা তো শরীরের পক্ষে খুব হ্যাজার্ডাস। আমাদের শরীরে যে বিভিন্ন এনজাইমেটিক অ্যাকশান হয়, মেটাবলিজম বলি আমাদের শরীরে, সেলুলার লেভেলে, কোষের মধ্যে, এগুলো কিন্তু এতটা টেম্পারেচার ডিফারেন্স, 10 ডিগ্রির বেশি যদি টেম্পারেচার ডিফারেন্স হয়, ধরুন কেউ 22 ডিগ্রি 24 ডিগ্রিতে আছে, বাইরে বেরিয়ে 38 ডিগ্রি 40 ডিগ্রিতে যাচ্ছে, এটা তো অবশ্যই ক্ষতিকর। এবং শরীর খারাপ তো হয়, খুব ফ্রিকোয়েন্টলি হয়, সবাই এটা আমরা জানি, কিন্তু যেন কোনো উপায় নেই। আসলে ক্লাইমেটটা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও তো আমাদের মাথায় রাখতে হবে। এর জন্য তো আমরা নিজেরা সবাই দায়ী। ব্যক্তিগতভাবে হয়তো আমি আপনি দায়ী না হতে পারি, কিন্তু আমরাও কোথাও গিয়ে ওই কার্বন এমিশন তো আমরাও সেই ওভারঅল যে বিভিন্ন পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেগুলো তো দায়ী। হ্যাঁ, ফলে সেই জায়গাতে তো একটা, এটাও কিন্তু ক্লাইমেট যে আমাদের একটা অধিকার, সুস্থ একটা হেলদি ক্লাইমেটে বাঁচা, এটা এই অধিকার বোধ থেকেও মানুষকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। দরকার হলে ক্লাইমেট ধ্বংস হচ্ছে যা যা কাজের জন্য, সেগুলো বন্ধ করতে হবে, তার জন্য দাবি জানাতে হবে, প্রোটেস্ট করতে হবে। আপনি বারবার পাবলিক হেলথের কথা বলছেন, পাবলিক হেলথের প্রসঙ্গ বারবার আসছে।
মানে ঘটনাচক্রে আমি পুরুলিয়ায় একটা পিছিয়ে পড়া একটা এলাকায়, একটা গ্রামে, আমি সেখানে বীর হরদের নিয়ে আমার বন্ধু একজন কাজ করেন, তাদের সঙ্গে গিয়ে দেখেছি যে পাবলিক হেলথের যে কতগুলো, ধরুন মশারি ব্যবহার করা, পায়ে চটি পড়া, এইরকম কিছু কিছু অভ্যাস এখনো গ্রাম অঞ্চলে বহু জায়গায়, বহু পিছিয়ে পড়া জায়গায় নেই। এবার কথা হচ্ছে যে এইটা স্বাধীনতার এত বছর পরেও যে পাবলিক হেলথ ইস্যুসগুলো, সেই ইস্যুসগুলো সব জায়গায় সলভ হলো না এখনো। মানে আমি জানি না যে এখনো মহিলাদের পিরিয়ডসের সময় খুব পিছিয়ে পড়া গ্রামে কিভাবে তারা হাইজিন মেনটেন করে, আমি জানি না। কিন্তু এটা কেন হলো না বলে আপনার মনে হয়? মানে এটা কি সরকারের সদিচ্ছা, এই দীর্ঘকাল ধরে সরকারের গুরুত্ব না দেওয়া এবং এইসবের ফলে হলো? দেখুন, মানে এটার উত্তর খুব কঠিন নয়। যেটা প্রথমে আমি বলেছিলাম যে পাবলিক হেলথের পুরো দায়িত্বটা জনগণকে স্বাস্থ্য সচেতন করা এবং তার জন্য যা যা প্রয়োজন সেটা প্রোভাইড করাটা কিন্তু একটা সভ্য দেশে সরকারের। এটা কোনো ব্যক্তিগত উদ্যোগে হওয়া উচিত হবে না এবং হবেও না, যেখানে আমাদের মতো দেশে একটা বিরাট বৈষম্য রয়েছে, বিরাট বৈষম্য, অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে একটা বিরাট বৈষম্য রয়েছে। আমাদের দেশে কয়েকজন মানুষ আছেন, দু একজন, যাদের প্রতিদিন 190 কোটি টাকা আয় করেন, 190 কোটি টাকা প্রতিদিন। আবার আমাদের দেশেই বেশিরভাগ মানুষ যাদের দিনে 150 টাকার বেশি রোজগার করতে পারেন না, এবং পার ক্যাপিটা রোজগার একটা বড় অংশের মানুষের পার ডে 20 টাকা। পার ক্যাপিটা মানে আমি বলতে চাইছি একটা বাড়িতে একজন রোজগার করেন, 5 জন যদি ফ্যামিলি মেম্বার হয় বা 6 জন ফ্যামিলি মেম্বার হয়, 20 থেকে 30 টাকা পার ক্যাপিটা মাথা পিছু। তাহলে স্বাভাবিকভাবেই এটা মশারি, একটা চটি, একটা পানীয় জল, সেটা অ্যাফোর্ড করারই ক্ষমতা নেই তো মানুষের। এটা শুধু ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয়, এটা অ্যাফোর্ড করার ক্ষমতা, দুর্ভাগ্য। হ্যাঁ, আর এবার আমি আবার একটুখানি মেডিকেলের কোয়েশ্চেনে আসি, যে আমরা প্রত্যেক দিন ধরুন যে জিনিসগুলো আপনি বলছিলেন যে প্রিভেন্টিভ যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর তো মেনটেন করার একটা অভ্যাস তৈরি করতে হয় মানুষের মধ্যে। যবে আমাদের দেশে বা পৃথিবীতে কোভিড এলো, তারপর থেকে মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, স্যানিটাইজার না হলে অন্তত সাবান দিয়ে হাতটা ধোয়া, এইসবের কিছুটা অভ্যাস তৈরি হয়েছে। সেই অভ্যাসটা হয়তো কোভিড আমাদের করিয়ে দিয়ে ভালোই করলো, কিন্তু কোভিড হয়ে যাওয়ার পর একজন মানুষের শরীরে কি এমন প্রভাব পড়লো যে কারণে নানা রকম কথা চালু হয়ে গেল বিভিন্ন জায়গায়, যে ওর কোভিড হয়েছে, ওর ইমিউনিটি একটু দুর্বল হয়ে গেছে, ওর কিন্তু সমস্যা হতে পারে। বা কেউ কেউ বললো যে কোভিডের টিকাটা ঠিকঠাক নয়, কোভিডের টিকা নিয়ে বোধহয় খুব একটা কিছু লাভ হয়নি, এরকম নানা রকম কথা আছে। এক্স্যাক্টলি কোভিড আমাদের শরীরে কি প্রভাব ফেলে গেল? যাদের কোভিড হলো একবার কি দুবার, তাদের শরীরে কি প্রভাব ফেলে গেল? দেখুন, এটা তো একটা বড় আলোচনা। এটা খুব সংক্ষেপে বললে, কোভিড আমাদের শরীরে অনেকগুলো প্রতিক্রিয়া সৃষ্টি করে। একটাকে বলা হয় শর্ট কোভিড সিনড্রোম, একটা হচ্ছে লং কোভিড। মানে কোভিড হয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশান, আবার অনেক মাস পর্যন্ত, বছর পেরিয়ে যাচ্ছে, তবুও কিছু কিছু কমপ্লিকেশন মানে আপনি যাচ্ছে। অবশ্যই, হ্যাঁ, এগুলোকে লং কোভিড সিনড্রোম বলে। তো এগুলো ডেফিনেশন আছে, ছেড়ে দিই। এই যে কি হয়, যেমন ধরুন বহু পেশেন্ট আসে আমাদের কাছে, মাসেল পেন হচ্ছে, জয়েন্ট পেন হচ্ছে, হ্যাঁ, কারোর একটুতে হাঁপিয়ে যাচ্ছে ডাক্তারবাবু, কারোর একটা ক্রনিক কাশি, সে কাশি কমছে না, সে কাশির হয়তো অন্য কোনো ইনভেস্টিগেশন করে কিছু কারণই পাওয়া যাচ্ছে না। ওই হিস্ট্রি নিলে বলবে আমার 2020 সালে একবার যে ডাক্তার কোভিড হলো না, আমার জীবনে কোনো কাশি হতো না, তারপর থেকে এই কাশি আর আমার কমে না। কেউ প্রচণ্ড লেথার্জি, যেন ঠিক কাজ করতে ইচ্ছা করছে না, এত দুর্বল, এত পুষ্টিকর খাবার খাবো ভাবছি, ভিটামিন খাচ্ছি, কিছুই হচ্ছে না, ব্লাড টেস্ট করছি, কিছুই ধরা পড়ছে না। এগুলোও কিন্তু দেখা গেছে কোভিডের পরে কারো সিরিয়াস প্রবলেম হয়েছে, কারো কার্ডিয়াক, কারো ব্রেন নিউরোলজিক্যাল প্রবলেম। এখন সেগুলো তো সবটা পুরো যে বিরাট এভিডেন্স রয়েছে, সবটা এভিডেন্স না থাকলে বলা যায় না, নতুন। ফলে এগুলো স্টাডি হচ্ছে, হয়তো আগামী 5 বছর 10 বছরের মধ্যে জানা যাবে যে কোভিডের ফল পরে কার্ডিয়াক স্ট্রোক, মানে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক, এই জাতীয় কতটা ঠিক প্রিভ্যালেন্স বেড়েছে না বেড়েছে। কিন্তু এটুকুনি বোঝা যাচ্ছে যে এই ধরনের সমস্যা কিন্তু বেড়েছে।
বেড়েছে। এবার এবার এই যাদের কোভিড হয়েছিল, এক সময় কোভিড হয়েছিল, হয়তো সেরে গিয়েছে, তারা একটা সময় পর্যন্ত ভয়ে হয়তো স্মোকিংটা বন্ধ করে রেখেছিলেন বা কিছু অভ্যাস কাটিয়ে দিয়েছিলেন, তাদের কি আজীবন কিছু নিয়ম মেনে চলতে হবে নাকি মানে কিছু বলা যায় এখন এইভাবে? না, দেখুন, কোভিডের ভয়ে যদি কেউ স্মোকিং ছাড়েন সেটা তো একদিকে ভালো, খুবই ভালো। যেটা করা দরকার হচ্ছে এই ধরনের ইলনেসের পরে যখন শরীরটা কারোর কারোর ভেঙে যাচ্ছে, তখন আমরা যেটা বলবো যে হেলদি লাইফস্টাইল প্র্যাকটিস করুন। এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ধরুন, খুব কমনলি অনেকে আসে যে একটা শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তার মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে, আগে তো এরকম ছিলাম না, দোতলা তিনতলা উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, এদের ক্ষেত্রে আমরা বলি যে ব্রিদিং এক্সারসাইজ খুব ভালো করে করুন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং দেখা যাবে যে এইগুলো, এই অসুখগুলো ঠিক ইনহেলার নিলাম বা অমুক নিলাম, ওষুধ খেলাম, এগুলো প্রয়োজনও নেই। অনলি ব্রিদিং এক্সারসাইজ, রেসপিরেটরি এক্সারসাইজ, শ্বাসের ব্যায়াম, এগুলো করলে দেখা যাবে তার কমে যাচ্ছে। জয়েন্টে বিভিন্ন পেন কিলার খাওয়ার দরকার নেই। যদি একটু ভিটামিন ডি কম আছে, একটু ক্যালসিয়াম কম আছে, সেটা সাপ্লিমেন্ট করা হলো, ব্যাস, দ্যাটস এনাফ। তার সঙ্গে যেটা দরকার হচ্ছে বিভিন্ন জয়েন্ট এবং মাসলের এক্সারসাইজ। এগুলো করলে কিন্তু দেখা যাবে যে এইসব পেশেন্টগুলো কিন্তু তারা ইমপ্রুভ করছে। ফলে এই জায়গাটা আমি অন্য একটা প্রসঙ্গে আছি। কিছু রোগ যেমন আগে বলা হতো যে একটু বয়স হলে হয়তো ডায়াবেটিক হয়েছেন, তিনি একটু বয়স হলে হয়তো তার ডায়াবেটিস ধরা পড়ছে, বা কারোর একজন হার্টের সমস্যা বা ব্রিদিংয়ের সমস্যা, বলা হতো যে এবার কম বয়সে যেই কারোর হচ্ছে তখন বলছে তোর এই বয়সে এত সুগার, তোর এই বয়সে কোমর ব্যথা, তোর এই বয়সে হার্টের প্রবলেম। আচ্ছা, রোগের কি সত্যি কোনো বয়স হয়? না, সে তো হয়। এক এক ধরনের অসুখ এক এক বয়সে তার মানে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আবার অ্যাবসলিউট কিছু হয় না। হ্যাঁ, কিন্তু এই যে এখন দেখা যাচ্ছে খুব কম বয়সে 43 বছর বয়সে রাত্রিবেলা হার্ট অ্যাটাক হয়ে ঘুমের মধ্যে মারা গেছে, বা এরকম মাঝে মধ্যেই এখন নানা রকম এই সেলিব্রিটিদের খবর পাওয়া যায়, যাদের হয়তো সেই আপনি আবার লাইফস্টাইলের প্রশ্নেই ফিরে আসবেন, হয়তো উত্তরে ফিরে আসবেন, কিন্তু এই ধরনের সমস্যা হয়। সেটা কি আমাদের, সেটার সঙ্গে এই প্রশ্নটা জুড়ে দিই, সেটা কি আমাদের এই লাইফস্টাইল এবং তার সঙ্গে মোবাইলের ব্যবহার এবং এই সমস্ত কিছুর কারণেই কি হচ্ছে? আচ্ছা, যেমন কোন বয়সে কি ঠিক অসুখ হয়, আজ থেকে 30 বছর আগে 40 বছর আগে যে ধারণা ছিল, এই ধারণা তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যেমন এই ধরনের সিরিয়াস কার্ডিয়াক ডিজিজ, হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফাকশন, এগুলো বা ডায়াবেটিস, এগুলো মানে যেগুলোকে বলা হয় অ্যাডাল্ট ডায়াবেটিস, যেটা টাইপ 2 ডায়াবেটিস, এগুলো একটা বয়সে আগে হতো, এটা আমরা জানতাম। কম বয়সে যে একদম হতো না তা নয়, কিন্তু এখন দেখা যাচ্ছে এদের প্রিভ্যালেন্স কম বয়সে এসব অসুখে বেড়ে যাচ্ছে। এগুলোকে বলাই হয় লাইফস্টাইল ডিজিজ। মানে লাইফস্টাইলটা খারাপ হচ্ছে বলে আগে মানুষ হাঁটতেন। ডায়াবেটিসটা কি লাইফস্টাইল ডিজিজ? অবশ্যই, হ্যাঁ, হাঁটতেন, খাবারের একটা মানে স্বাস্থ্যকর একটা প্র্যাকটিস কিছুটা হলেও ছিল। তারপর এই মোবাইল ব্যবহার, ঘুমের যে ব্যাপারগুলো একটা স্বাস্থ্যকর ছিল, সেই জিনিসগুলো তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। নাইট শিফট যারা ডিউটি করে, বিশেষ করে আইটি সেক্টরে, তাকে কী করে আপনি বলবেন, আমি ডাক্তার হিসেবে কী করে বলবো যে তুমি রাত্রিরে 7 ঘন্টা ঘুমাও? কারণ তাদের হয়তো সপ্তাহে 3 দিন রাত্রিরে সারা রাত ডিউটি করতে হচ্ছে, কারোর হচ্ছে 3 মাস রাত 3 মাস দিনে ডিউটি করতে হচ্ছে, একদম পুরো ইরাটিক। ফলে এই পপুলেশনের কিন্তু খুব বেশি মাত্রাতে কিন্তু এই ধরনের লাইফস্টাইল ডিজিজ যেগুলো, সেগুলো বেশি হচ্ছে। হয়তো ওই বয়সে তার হওয়ার কথা ছিল না, হয়তো হতো, তার হয়তো দেখা যাবে যে বাড়িতে কারোর হাই প্রেশার ছিল, তার হয়তো হতো, কিন্তু তার ওই 25-30 বছরে হয়তো নাও হতে পারতো, কিন্তু হয়ে যাচ্ছে। সেটা ওই অভ্যাসের কারণ অবশ্যই। এবং ফুড হ্যাবিট, বিশেষ করে এই যে ফাস্ট ফুড, এগুলো তো খুবই আনহেলদি, বেশিরভাগ ক্ষেত্রেই আনহেলদি। আপনি মোবাইলের প্রসঙ্গটাই আমি একটু বিস্তারিত জানতে চাইব আপনার কাছে, যে এই আসক্তিটা, এটা একটা আসক্তির পর্যায়ে পৌঁছে গেছে, নানা রকম তার মানসিক একটা দিক আছে এবং তার সঙ্গে তার একটা, অবশ্যই তার সঙ্গে শরীরটাও যুক্ত। আমি খুব পার্টিকুলার কোয়েশ্চেন করছি, যে ধরুন একটা মানুষ রাত্রিবেলা জেগে জেগে ফোনটা একদম মুখের কাছে ধরে স্ক্রল করেই যাচ্ছে, বা খুব রাত পর্যন্ত সে কোনো সিরিজ সিনেমা ফোনে দেখছে, বা যে সময়টুকু সে অবসর পাচ্ছে সেই সময়টুকুই সে ফোনে
ইয়ে করছে। এই অভ্যাসটার কুপ্রভাবটা, এই অভ্যাসটার ফলে কি হতে পারে মানসিক ইয়েটা ছাড়া, শারীরিকভাবেও এবং মানসিকভাবেও কি হতে পারে এটার সমস্যা? না, এটাও একটা বড় চ্যাপ্টার আর কি। মোবাইল এটা মিসইউজ বা ওভার ইউজ এগুলো হলে একটা হচ্ছে যে ওই যে রাত জেগে মোবাইল দেখছে, ঘুমের তার অসুবিধা হচ্ছে, স্লিপ সাইকেলটা পুরো অল্টার্ড হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ঠিক টাইমে ঠিক সময় ধরে একটা যদি ভালো ঘুম না হয় কারুর, তাহলে কিন্তু আমাদের শরীরে যে বিভিন্ন মেটাবলিজম হয়, বিভিন্ন যে সেলুলার অ্যাক্টিভিটি, কোষের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া চলে, সেগুলো কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হয়। তাহলে আমাদের এই সেলুলার অ্যাক্টিভিটি তো ব্রেন থেকে শুরু করে সমস্ত অর্গানেরই হয়, হার্ট থেকে লিভার থেকে শুরু করে সমস্ত অর্গানের হয়। তাহলে দেখবেন যে স্বাভাবিকভাবে আপনি নিজেই পরখ করে দেখবেন যে আপনি 1 মাস একদম টাইমে ঘুমাচ্ছেন, মোবাইল দেখছেন না, শুতে যাওয়ার আগে টাইমে উঠছেন, এক্সারসাইজ করছেন, আপনার সারাদিনে যে আউটপুট, যে কনসেন্ট্রেট করার ক্ষমতা, যে জাজমেন্ট দেওয়ার ক্ষমতা, আপনার যে ফিজিক্যাল স্ট্রেন নেওয়ার ক্ষমতা যতটা থাকবে, আর আপনি যদি সেই 1 মাস প্রতিদিন রাত 2টো 3টে অবধি মোবাইল দেখছেন, দিয়ে ওই 3টে 4টের সময় শুতে যাচ্ছেন, হয়তো আপনি 6 ঘন্টাই ঘুমাচ্ছেন, 10টা অবধি ঘুমাচ্ছেন, আপনি সারাদিন কাজ করবেন, আপনি নিজেই দেখবেন যে আপনার মনে হয় যেন মাসেল পেন হচ্ছে, মাথা ব্যথা করছে, চোখ জ্বালা করছে, কনসেন্ট্রেশনের ল্যাকিং হচ্ছে, বা একটুতেই যেন হাঁপিয়ে পড়ছেন মনে হচ্ছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু এমনকি আমাদের ডে টু ডে লাইফ, আমাদের পার্সোনাল লাইফেও পর্যন্ত এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। ফলে এটা তো একটা বিরাট বিরাট ক্ষতির দিক। তারপর মোবাইলে যা দেখি, যা আমাদের দেখানো হয়, সব তো আমাদের প্রয়োজনেও লাগে না। প্রয়োজনে যা লাগে না তার মানেই সেটা ক্ষতিকর। ওই এমনি দেখছি বলে কোনো কথা হয় না। আমি এমনি দেখছি, সময় আছে তাই এমনি দেখছি। যাই দেখব যা প্রয়োজনের বাইরে, বিজ্ঞান বলে তা আমার ক্ষতি করবে। আমি একটা পোর্শন, একটা অংশের দর্শকদের জন্য হয়তো বলবো, যারা খুব ক্রনিক কোনো রোগের সঙ্গে লড়াই করছেন, সেটা দীর্ঘদিন ধরে হয়তো তারা লড়াই করছে, বা ক্যান্সার বা এই জাতীয় জিনিসের সঙ্গে লড়াই করছে, আর তাদের এই যে লড়াইয়ের কালটায় হয়তো এখনই হয়তো তারা লড়াই করছেন, তারা জানেন না যে তারা আদৌ কতটা সুস্থ হবেন, কতটাই হবে। তাদের এই যাপনটাই, জীবনটায় সে তার উপার্জনের যে স্তর, সেইটা নির্বিশেষে আমি বলছি, তাদেরকে কিভাবে, তারা কিভাবে লড়াই করবেন, তাদের লড়াইয়ের জায়গাটা কি, তারা ডাক্তারবাবু বলছেন, ডাক্তারবাবুও তার জায়গা থেকে চেষ্টা করছেন সবকিছু, কিন্তু তাদের এই লড়াইটা যারা লড়ছেন, তাদের লড়াইয়ের শক্তিটা তারা কোথা থেকে পাবেন, এত এই দীর্ঘ সময়ের লড়াইটা? না, দেখুন, বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় এন্ড অফ লাইফ কেয়ার বা প্যালিয়েটিভ কেয়ার। মানে একটা মানুষ হয়তো দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছেন, সেটা ক্যান্সার হতে পারে, সেটা ফুসফুসের কোনো এন্ড স্টেজ ডিজিজ হতে পারে, সেটা হার্টের কোনো একটা এন্ড স্টেজ ডিজিজ হতে পারে, লিভারের হতে পারে, কিডনির হতে পারে। মানে এক কথায় যা অ্যাভেলেবেল চিকিৎসা আছে, সেই চিকিৎসা দিয়ে তাকে আর সুস্থ করা যাবে না। তিনি অচিরেই হয় 6 মাস, নালে 1 বছর, নালে 3 বছর, নালে 5 বছরের মধ্যে মারা যাবেন। এটা যখন একটা সচেতন রোগী যখন বুঝে যান বা জেনে যান, তখন তার মানসিক অবস্থাটা কি হয়, সেটা অবশ্যই একজন চিকিৎসক হিসাবে আমাদের অবশ্যই এটা ফিল করতে হয়, অনুভব করতে হয়। এবং আপনি তো দেখেওছেন এরকম। অবশ্যই। এবং তার জন্য আমাদেরকে যথেষ্ট এমপ্যাথি, সিম্প্যাথি বলবো না, এমপ্যাথি শো করা উচিত, এবং তার কথাটা শোনা। তাদের পরিবারের লোকরা কিভাবে রাখবেন, কিভাবে সামলাবেন এদের, মানে কি মনে হয়? ওই যে বললাম, আজকে দেখুন এখানেও সেই আজকের সোসাইটির যে ক্রাইসিস, আজকের পরিবারগুলো দেখবেন ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে গেছে। ফলে আগে আমরাও ছোটবেলায় যেটা দেখেছি, একটা পরিবার, একান্নবর্তী পরিবার, একজন কারোর কিছু হলে আরও 4 জন 5 জন 10 জন আছে, তাকে পাশে দাঁড়াবেন, পাশে থাকবেন, সেবা শুশ্রূষা যাকে বলে, পরিচর্যা করা যাকে বলে, সেটা করবেন। এটা শুধু তো ডাক্তার নার্স দিয়েই হয় না। এখন কিন্তু এটার একটা বিরাট ক্রাইসিস। এখন কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি, শহুরে জীবন, সেখানে কে কার জন্য এমপ্যাথি জানাবে? মানুষ সবাই দৌড়াচ্ছে,
ছেলে বা মেয়ে সে সংসার টানার জন্য, উপার্জনের জন্য দৌড়াচ্ছে, বা আরেকটু ভালো থাকার জন্য আরেকটু বেশি রোজগার করব। কোথায় সময় আছে যে মা বাবা বা বাড়িতে অসুস্থ দাদু ঠাকুমা আছেন, তার জন্য একটু আমি সময় দিই, দুরারোগ্য ব্যাধি, তার পাশে একটু বসি, তার জন্য একটু ওষুধ টাইমলি নিয়ে আসি, তার একটু অসুস্থতা হলে তাড়াতাড়ি একটু অ্যাটেনশন দিই। এই সময়টা তো নেই। ফলে আজকের দিনে কিন্তু এটাও একটা বড় আমাদের চ্যালেঞ্জ যে আমরা তো যে কেউ এরকম একটা অবস্থার মধ্যে যে কোনো সময় করতে পারি। ফলে এটা একটা সামাজিক একটা সমস্যা, সোশ্যাল ক্রাইসিস। এই ক্রাইসিস থেকেও মানুষকে কিন্তু বেরোতে হবে। না বেরোলে কিন্তু আমাদের সবটা ডাক্তারবাবু করে দিতে পারবেন না, কারুর মুক্তি নেই। কোভিড দেখিয়ে দিল কিন্তু যে মানুষ সমাজবদ্ধ জীব এবং মানুষকে লাগে। আমি যে স্ট্যাটাতেই বিলং করি, মানুষকে লাগে। আমি যে জামাটা পরেছি, আমার যে স্টেথোস্কোপ, আপনার যে মাইক্রোফোন, আমি যে একটু আগে লাঞ্চ করলাম, কোনোটাই কিন্তু আমি তৈরি করিনি। তাহলে যে মানুষগুলো তৈরি করেছে, প্রত্যেকটা মানুষের কিন্তু আমার জীবনে তাদের প্রয়োজন আছে। তাদেরও হয়তো কোনো ক্ষেত্রে আমাকে প্রয়োজন থাকতে পারে। আমি যদি ফিল না করি যে আমার প্রত্যেকটা মানুষকে দরকার আছে এবং তাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমারও কিছুটা সামাজিকভাবে আছে, এটা যদি না থাকে তাহলে কিন্তু সমাজটা সুন্দরভাবে চলতে পারে না। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যে কোনো হয়তো কোনো একটা জটিল রোগের কিছু একটা হয়েছে, সেখানে তাদের একটা থাকে যে আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে, চেন্নাই যেতে হবে, হ্যাঁ, সেখানে গিয়ে চিকিৎসা করাতে হবে। আমি এরকমও পরিবার চিনি যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, খুব খারাপ। তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যে ব্যাঙ্গালোর যাবেন বা চেন্নাই যাবেন। দীর্ঘদিন ধরে ওখানে থাকা এবং চিকিৎসার একটা খরচ আছে, তারা প্রায় সর্বস্ব দিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করছে। এটাতে কোনো লাভ হয় আদৌ? দেখুন, ব্যাঙ্গালোর গেলেন বা চেন্নাই গেলেন কি দিল্লি গেলেন, এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কিছু কিছু জিনিস থাকে, তার মিথ থাকে, কিছু কিছু ফ্যাক্টস থাকে। প্রথম কথা হচ্ছে যে যদি মানুষ সরকারি যে জায়গায় আছে, যে শহরে আছে, যে রাজ্যে আছে, সেখানে যদি সাধারণ মানুষ সে যদি বোঝে যে আমার কাছের হসপিটালে আমার চিকিৎসাটা পর্যাপ্ত হবে, আচ্ছা এই হসপিটালে না হলো, ব্লক হসপিটালে না হলো, ডিস্ট্রিক্ট হসপিটালে হবে, ডিস্ট্রিক্টে না হলো হয়তো স্টেট জেনারেল হসপিটালে হবে, কিন্তু হবে। এখানে পর্যাপ্ত পরিকাঠামো আছে, এখানে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নার্স আছে, ডাক্তাররা আমাকে সময় দেবে, দেখবে, আমার জন্য কনসার্ন ফিল করবে। তাহলে হঠাৎ করে একটা মানুষ, তার কী প্রয়োজন? বেশিরভাগ মানুষই তো 90% মানুষই তো অ্যাফোর্ড করতে পারেন না। তাহলে কি প্রয়োজন তাদের একটা রাজ্য ছেড়ে আর একটা রাজ্যে কি ভালো চিকিৎসা আছে তার জন্য দৌড়ে বেড়ানো? ফলে মানুষ অসহায় হয়ে, দুর্ভোগের শিকার হয়ে অনেক সময় মরীচিকার মতো খুঁজতে যান, মরুভূমির মধ্যে যেমন আমরা জল খুঁজি। ফলে এটা তো সলিউশন না। হ্যাঁ, মানে বেঙ্গালুরু কি ভালো ডাক্তাররা আছেন আর এখানে ভালো ডাক্তাররা নেই, এটা মনে হয়? এই বিতর্কে আমি যাচ্ছি না। সব জায়গাতেই ভালো ডাক্তার আছে, আবার সব জায়গাতেই খারাপ ডাক্তার আছে। আসল যেটা বললাম যে স্বাস্থ্যটা কখনো কেনাবেচার জিনিস হতে পারে না, সেটা ব্যাঙ্গালোর হোক বা কলকাতা হোক। যদি সব জায়গাতেই যদি, কারণ মেডিকেল সায়েন্স তো একটাই, সেটা ব্যাঙ্গালোরেও যা, কলকাতাতেও তাই। তাহলে যদি আমি এখানে বসেই যদি একটা মানুষ তার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন অপটিমাম যদি সে সেটা পায়, সে ব্যাঙ্গালোর যাবে কেন? আসল তো হচ্ছে ব্যবস্থাটা ঠিক নেই বলে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে গিয়েই কি আবার সব সমাধান হয়ে যাচ্ছে? চিটেডও হচ্ছে, খরচও হচ্ছে। দেখা যাবে ওই একই চিকিৎসা এখানেই হয়তো হতো অনেক কম খরচ, সেটা ওখানে গিয়ে বেশি খরচ, যাতায়াতের খরচ, থাকার খরচ। মূল জায়গাটা ধরতে হবে এইটা, যে চিকিৎসা তার কাছাকাছির মধ্যে তাকে অপটিমাম দেওয়ার ব্যবস্থাটা তাকে করতে হবে, নাহলে মানুষ দৌড়াবে। একটা প্রশ্ন হচ্ছে যে হয় না, আমরা বলি যে উনি আদর্শ শিক্ষক, হ্যাঁ, সেরকমভাবে ছাত্রকেও তো একটু শিক্ষক ওবিডিয়েন্ট হতে হয়, শিক্ষকের কথা শুনতে হয়, পড়াশোনার সময় পড়াশোনাটা করতে হয়, অঙ্কটা মন দিয়ে শিখতে হয়। তেমন একজন ডাক্তারবাবুর কাছে একজন রোগী, বিভিন্ন রকম রোগী আসেন আপনার কাছে, সকলের সুস্থ করা এবং তার পেইন থেকে তাকে বার করা, সেটা আপনার উদ্দেশ্য, সেটা আপনার কাজ। কিন্তু আপনার কি মনে হয়, একজন রোগী যখন কোনো একটা সমস্যা নিয়ে একজন ডাক্তারবাবুর কাছে যাবেন,
তখন তার মাথায় কি থাকা উচিত? যে মানে অনেকের মাথায়, যেটা আপনি বলছিলেন, অনেকের মাথায় থাকে যে ও আচ্ছা উনি এই ওষুধটা দিলেন, আমি একটু দেখি তো এই ওষুধটা ঠিক কিনা, বা এই টেস্টটা দিলেন, এই টেস্টটা দেখি তো এটার জন্য ঠিক কিনা। আপনার মনে হয় একজন রোগীর একজন ডাক্তারবাবুর কাছে ঠিক কি মাথায় নিয়ে যাওয়া উচিত, যে আমার এই সমস্যা হয়েছে, উনি এটা সমাধান করবেন, পুরোটা ওনার হাতে, এরকম ভাবে যাওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে দেখুন, বেশিরভাগ রুগীরাই কিন্তু ডাক্তারের কাছে আসেন পুরোটা সুস্থ হবেন এই মানসিকতা নিয়ে আসেন, এবং চিকিৎসকের উপর ভরসা করেই আসেন। এখন ব্যতিক্রমী কিছু মানুষ থাকেই যারা আপনি যেভাবে বললেন যে সবটাই একটা তারপরে বিশ্বাসের ডাক্তার চয়েস করা যায় যে অমুককে দেখাবো না তমুককে দেখাবো, এগুলো অল্প কিছু সংখ্যক নিশ্চয়ই থাকে, কিন্তু এটাই মূল নয়। মূল যদি বলেন তাহলে এখনো পর্যন্ত আমি অন্তত যে রাজ্যে বসবাস করি বা যে শহরে আমি ডাক্তারি করি, এখনো বেশিরভাগ রোগী কিন্তু চিকিৎসককে ভরসাই করতে চান, বিশ্বাসই করতে চান। তাহলে চিকিৎসকেরও দায়িত্ব রয়েছে এই ভরসা এবং বিশ্বাসের জায়গাটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, যেটাকে বলা হয় মেডিকেল এথিক্স। ফলে এই দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না, যে আমি বলতে পারি না যে রুগীরা আমার উপর বিশ্বাস এবং ভরসা করবে আর আমি সেই কাজ সেই মতো অ্যাক্ট করবো না, এটা হতে পারে। শেষ প্রশ্ন করছি যে আপনাকে, আপনার এই ডাক্তারির জীবন, সারাদিন অসংখ্য মানুষকে ডিস্ট্রেসড অবস্থায়, অসুস্থ অবস্থায় আপনি দেখেন, তাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেন। আমি জানি না, ছোটবেলা থেকে সবাই বাচ্চাদের বলে যে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এটাই বোধহয় মূল লক্ষ্য থাকে। আপনি আজ এই যে জার্নিটা করে এখানে এসে এখন যেখানে এসে দাঁড়িয়ে আছে, আপনার কি মনে হয় যে আপনার পেশা এবং আপনার জীবন, এই সমস্ত কিছু মিলিয়ে আপনি স্যাটিসফাইড আপনার এই পুরো কর্মজীবন এবং সমস্ত কিছু নিয়ে? যদি বলেন এক কথায়, আমি পুরোপুরি স্যাটিসফাইড। কারণ এই প্রফেশনটা ছাড়া আর কোনো প্রফেশন আমার কাছে এই মুহূর্তে অন্তত আমি দেখতে পাই না যে এত ধরনের মানুষের কাছে যাওয়া যায়, এত রকমের মানুষের তার কষ্ট, তার দুঃখ বেদনার সাথী হওয়া যায়। এবং যেটা সবচেয়ে বড়, অগ্নিশ্বর সিনেমাটা তো দেখেছেন, আমিও ছোটোবেলায় দেখেছি। কিছুটা বলতে পারেন এগুলো আমাদের কাছে অনুপ্রেরণার মতো। মেডিকেল সায়েন্সের যারা বড় মানুষ, ডাক্তার নরমান বেথুন, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনীও খুব মহান, লুই পাস্তুর থেকে শুরু করে, এরকম এদের যে স্ট্রাগল দেখে মনে হয় যে এরাও কিন্তু এইরকমভাবে মানুষের কাছে গেছেন মানুষের কষ্ট লাঘব করার জন্য। ফলে আমি যখন এই মানসিকতা থেকে রুগীর কাছে যাই, রুগী আমার কাছে যখন আসে, তখন তাদের যে ভালোবাসা, তাদের যে রেসপেক্ট আমি পাই, সেটা কিন্তু কোনো টাকা দিয়ে, কোনো কিছু দিয়েই কিন্তু এটাকে ঠিক ইকুয়েট করা, কোনো কিছু দিয়ে এটাকে মাপা যাবে না। ফলে এখনও আমার চেম্বারে, আমি যে হাসপাতালে, আমার আউটডোরে রুগী গ্রাম থেকে আসছেন, তার বাড়ি থেকে খাবার নিয়ে আসছে, ঘরে হয়তো মুরগিদের ডিম দিয়েছে, সে ডিম নিয়ে আসছেন, বা বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হয়েছে সেখান থেকে কিছু নিয়ে আসছেন। এই জিনিস কিন্তু দেখি আত্মার কাছাকাছি, প্রচন্ড আত্মীয়তার মতো। এবং এমন অনেক জিনিস সাজেশন চান যেটা মেডিসিনের বাইরে। আচ্ছা, যে আমার ছেলেটা এই স্ট্রিমে যেতে চাইছে ডাক্তারবাবু, ঠিক হবে তো এটা? বা আমার মেয়েটা জানেন তো ভালোই ছিল কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আপনি একটু কথা বলবেন একটু। মানে কী কথা বলবো, আমি কী ওষুধ দেবো? না ওষুধ টষুধ না, একটু যদি কথা বলে দেন। ফলে এইরকম অসংখ্য উদাহরণ দিলে শেষ হবে না। ফলে এই জিনিস তো আমরা ফিল করি, এখনও পাই। 2025 সালে আমার বন্ধুরা বা আমার জুনিয়ররা বা অনেক সিনিয়ররা ভাববে যে এখনও কি এসবভাবে রুগীর বাড়ির লোক ডাক্তারদেরকে এইভাবে ভাবে, এইভাবে দেখে। আমি বলবো হ্যাঁ, অবশ্যই দেখে, অবশ্যই দেখে। মানে শেষ পর্যন্ত আপনি এই কথাটা বলছেন যে সত্যি সেই রবি ঠাকুরের কথার মতো মানুষের ওপর বিশ্বাস হারানো পা। অবশ্যই। হ্যাঁ, তো আমি সত্যি আলোচনাটা শেষ করার ইচ্ছে আমার কখনোই থাকে না, কারণ এই অসাধারণ অভিজ্ঞতা এবং সাধারণ মানুষকে এত এত কাছ থেকে, এত কাঁচের মতো স্বচ্ছ একটা ব্যবধানে দেখা এবং তাদের ভালনারেবিলিটিস, তাদের সমস্যা, সেগুলোকে দেখা এবং সেগুলো সমাধান করা,
এই জীবনটার গিয়ে কোথাও গিয়ে শেষ যে কথাটা বলবো, যে আপনি ক্লান্ত হন কখনো? এই যে রোগীর যারা হয়তো তারা তো মেডিকেল সায়েন্স বোঝে না, তারা তো বোঝে না যে তার পেশেন্ট সত্যিই তার পেশেন্টকে হয়তো সুস্থ করার সম্ভব নয়, বা হয়তো অর্বাচীনের মতন অপ্রয়োজনীয় হয়তো কিছু প্রশ্ন আপনাকে করেন যে ডাক্তার এটা খেলে সুস্থ হবে, ওটা হলে হবে, বা তাদের একটা একটা আকুলতা থাকে। এইগুলোতে খুব বিরক্ত লাগে মাঝে মাঝে কখনো? দেখুন, একদম যে কখনো বিরক্ত লাগে না সেটা আমি বলবো না, কিন্তু এটাই মূল ফেনোমেনা না। হ্যাঁ, মূল ফেনোমেনাটা যদি বলেন যে ক্লান্তি লাগে কিনা, আমি বলবো যে না, বরঞ্চ ক্লান্ত আমি হই যদি কোনো দিন ধরুন শারীরিক অসুস্থতা, নিজের একটা কিছু হলো, দুদিন ধরে রুগী দেখতে পাচ্ছি না, রুগীর পেশেন্টদের সঙ্গে দেখা হচ্ছে না, তার বাড়ির লোকের সঙ্গে কথা হচ্ছে না, তখন বরঞ্চ ক্লান্তি আমার বেশি লাগে। ক্লান্তিটা তো আসলে দেখুন, শরীরের ক্লান্তিটা ওভারকাম করা সহজ, মনের ক্লান্তি কিন্তু ওভারকাম করা বেশি কঠিন। ফলে সারাদিন যখন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মানুষের রোগ, তার অসুস্থতা, তার সমস্যা শোনা, নিজের মতো করে আমরা একটা একসঙ্গে সমষ্টিগতভাবেও একটা চিকিৎসা করার চেষ্টা করি, আমরা এই হাসপাতালে এই চেষ্টাটা করি, এর মধ্যে দিয়ে আউটকামও আমরা ভালো পাই। এটা করতে গিয়ে যে আমরা আনন্দটা পাই, তাতে শারীরিক ক্লান্তি হয়তো দিনের শেষে রাত্রিবেলা খুব ক্লান্ত লাগে, কিন্তু এটা আনন্দ অনুভব করি। এটা কিন্তু আমাদেরকে বিরক্ত করে না যে কাল থেকে আর এটা আমি করবো না, এটা কখনো এখনো পর্যন্ত ভাবাইনি। কত বিতর্ক হয়, কত আলোচনা হয়, সমালোচনা হয়, নানা রকম কিছু হয়, তবু বিপ্লব বাবুদের মতন মানুষরা আছেন বলেই এখনো হয়তো আমরা শেষ আশাটা রাখতে পারি। মনে হয় যেন বিপদ থেকে ওনারাই আমাদের বাঁচিয়ে নিয়ে আসবেন, হয়তো ওনারাই আমাদের জীবন ফিরিয়ে দেবেন। বিপ্লব বাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এতক্ষণ কথা বলার জন্য। আপনারা অবশ্যই নজর রাখুন আজকাল .in। আমরা দ্রুত এই পডকাস্টের নতুন এপিসোড নিয়ে ফিরে আসবো। নমস্কার।